এই ২৬-এর নির্বাচনে যেখানে কার্যত ভরাডুবি হয়েছে একেবারে তৃণমূল কংগ্রেসের, সেখানেও দক্ষিণ ২৪ পরগনা জেলায় দেখা যাচ্ছে ৩১টা আসনের মধ্যে ২০টাতে তৃণমূল কংগ্রেস, ৯টাতে বিজেপি এবং একটাতে আইএসএফ তারা জয়লাভ করেছে। তাহলে এত বড় একটা ঘাঁটি দক্ষিণ ২৪ পরগনায়, যেদিকে তাকানো যায় সেদিকে নাকি তৃণমূল কংগ্রেস। একাধিক সেই প্রভাবশালী দাপুটে তৃণমূল নেতা যাদের ডাকে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, একজনকেও দেখা গেল না আজকে। না, ওই দাপটটা ছিল আসলে পুলিশ সাথে ছিল বলে, পুলিশের প্রোটেকশন চলে গেছে, সব দাপট উধাও হয়ে গেছে। আমি আরো স্পষ্ট করে বলছি যে এই এবিপি আনন্দের এই চ্যানেলে বসে আমরা একাধিকবার যে ধরনের মন্তব্য বা ভাষা যদি খারাপ হয় যে কোনো রাজনৈতিক দলের, আমরা কিন্তু লাগাতার তার প্রতিবাদ করেছি। এমন নয় যে শুধু তৃণমূল কংগ্রেসের ভাষা খারাপ, বিজেপির ভাষা ভালো, এমনটা বলা হয়নি। কিন্তু আজকে আমার দুজনের কথা খুব মনে পড়ে যাচ্ছে। একজন হচ্ছে আইএস অফিসার মুরুগান, যিনি এসআইআর প্রক্রিয়া করতে গিয়ে ওখানে মহিলাদের এরকম বাধার মুখে পড়েছিলেন এবং তিনি তখন বলেছিলেন, আপনাদের ক্যামেরাতেই আছে, যে আমি আমার কাজটা কিন্তু করে যাব একদম। ফলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন এই মহিলারা ঘিরে ধরেছেন, তখন উনি বুঝতে পারছেন যে উনিও তো একটা কাজ করতে যাচ্ছিলেন। কাজ করতে গেলে যদি এইরকম জনবিক্ষোভ হয়, তাহলে ট্রমাটা এমন পর্যায়ে যায় যে হাসপাতালে চলে আসতে হয়। আজকে আমার মনে পড়ে যাচ্ছে খুব দুঃখের সঙ্গে পঙ্কজ দত্তর কথা, যে পঙ্কজ দত্তকে কিভাবে মহিলাদের দিয়ে জুতোর মালা পরিয়ে তার হেনস্থা করা হয়েছিল, মানসিক কষ্টে তিনি একদম শেষ পরিণতির দিকে চলে গেলেন। আজকে বুঝতে পারছেন যে যদি এরকম সংগঠিত হয়েছে, তো বিজেপি সংগঠিত করেছে বলে বলা হচ্ছে, তাহলে বিজেপি সংগঠিত করলেও কি ধরনের ট্রমা হয়। তখন তো বলা হয়েছিল যে তৃণমূল কংগ্রেস সংগঠিত করেছে। আসলে সংগঠিত করলেও যে ঘটনা ট্রমাটাইজড হয়ে হাসপাতালে যেতে হয়, সেটা যেদিন আজকে আপনার নিজের ওপরে ফিরে আসে, সেদিন বুঝতে পারা যায়। আজকে রাস্তার রাজনীতি, রাস্তাটাও তো ঠিক মতো করেননি, রাস্তার টাকাটাও তো সাইফেন হয়েছে, নিয়েছেন দুর্নীতিতে। একটা কথা হচ্ছে যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে জনরোষ এতটা কেন প্রবল জানেন? কারণ ফলাফল বেরোনোর পরে প্রত্যেক দিন আপনাদের ক্যামেরায় দেখা যাচ্ছে যে কিভাবে তৃণমূল কংগ্রেসের এক পার্টি অফিসে সমস্ত কিছু মজুদ আছে, এক একটার পর এক একটা নেতার বাড়িতে, মাঠে টাকা। আমি বলছি এই পার্টি অফিসে কি নেই প্রদীপ, আমি বলছি একেবারে রেশন কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড, আধার কার্ড, বন্দুকের লাইসেন্স, জমির দলিল, কি নেই, মিউটেশন সার্টিফিকেট। আচ্ছা, তারপরে হচ্ছে তৃণমূল নেতাদের পার্টি অফিস যদি দেখেন, সেখান থেকে তো আগ্নেয়াস্ত্র পর্যন্ত উদ্ধার হচ্ছে। তাদের যদি একেবারে পাট ক্ষেতের নিচে দেখেন, বা রাশি টাকা উদ্ধার হচ্ছে। এই সব কিছুর সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ। বলবো যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে যে প্রতিবাদ হয়েছে, যে জনবিক্ষোভ হয়েছে, তার একটা বড় কারণ হচ্ছে মানুষ কিন্তু দেখুন ভোটেও তো 40% উপরে ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে। তারপরেও আজকে আপনি যে বললেন দক্ষিণ ২৪ পরগনাতে অনেক আসন জিতেছে, তারপরেও এই জনবিক্ষোভ কেন? কারণ ভোটের পরে যতজন নেতা তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসছেন বা তার বিরুদ্ধে কথা বলছেন, প্রত্যেকে অভিষেক ব্যানার্জির নাম করছেন, প্রত্যেকে বলছেন যে অভিষেক ব্যানার্জির জন্য তৃণমূল কংগ্রেসের ভরাডুবি। তাহলে অভিষেক ব্যানার্জির সাথে এতদিন তৃণমূল কংগ্রেসের নেতাদের কোনো সংযোগ ছিল না? তাহলে উনি কার ভিত্তিতে এত বড় বড় প্রতিশ্রুতি দিতেন যে নন্দীগ্রাম জিতে গেছি, আমার প্রতিশ্রুতি মিলে যায়, আমার ভবিষ্যৎবাণী মিলে যায়? যারা মানুষ আজকে, যে কজন মানুষ আজকে ফলতাতেও ৪,০০০ লোক তৃণমূল কংগ্রেসের বোতাম টিপেছে, ৪,০০০ মানুষের ভোট পেয়েছে। আজকে আমি বলছি যে এই তৃণমূল কংগ্রেসের লোকেরা, যারা তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জির কথা বিশ্বাস করেছিলেন, আজকে তারাই প্রতিবাদ করছে যে অভিষেক ব্যানার্জি কিসের ভিত্তিতে এই কথাগুলো বলেছিলেন, যে একেবারে বাংলাকে একদম সোনার বাংলা করে তুলবো, বাংলাকে ভালো করে গড়ে তুলবো। এত দুর্নীতি হচ্ছেন জানতেন না? এত দলীয় নেতৃত্বের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ক্ষোভ তিনি জানতেন না? তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিসের ভিত্তিতে এতদিন রাজনীতিটা করছিলেন? না তার দলীয় নেতাদের সাথে তার সংযোগ আছে, প্রত্যেকে তার বিরুদ্ধে বলছেন, না জনগণের সাথে সংযোগ আছে, পুলিশ ছাড়া বেরোলে এরকমভাবে জনবিক্ষোভের মুখে পড়ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট হচ্ছেন। এই টার্গেট হওয়াটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে যেভাবে রাজনীতি করেছেন, যে ক্ষমতার রাজনীতি করেছেন, দম্ভের রাজনীতি করেছেন, যে ভাষা ব্যবহার করেছেন, সেই ভাষার জন্য, সেই দম্ভের জন্য আজকে এইভাবে তার পরিণতি হচ্ছে। বাড়িতে লুকোনোর কথা রাজাগোপাল স্যার বললেন, বাড়িতেও তো বেআইনি নির্মাণের জন্য নোটিশ ধরিয়েছে, যাবে কোথায়? আপনি বলছেন বাড়িতে থাকতে, বাড়িতে সিআইডি যদি ডেকেছে, বাড়িতে কেএমসি নোটিশ পাঠিয়েছে,
তাহলে বাড়িতেও তো সেটা থাকতে ঘিরে পারবে একেবারে না। টান টান উত্তেজনা তৈরি হয়েছিল। আমরা আজকে দেখেছি একদম হরিশ মুখার্জি রোডে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান সিআইডির আধিকারিকরা, সেখানে তাকে না পেয়ে তারপরে কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডে যখন তিনি পৌঁছন তখন তিনি বলেন স্পষ্ট করে, যদি কাউকে আমার সঙ্গে দেখা করতে হয় তাহলে এই কালীঘাট রোডের বাড়িতে এসে দেখা করতে হবে। নোটিশ ধরানো হয়েছে তাকে, একদম বিধানসভায় সই বিতর্ক, সই জালিয়াতির তদন্তে। আমি সোমবার তাকে তলবও করা হয়েছে ভবানী ভবনে। আমি এখান থেকে অনিল জানার কাছে আসবো অনির্বাণ আসবো। অনিল দা, মানে যে প্রসঙ্গ আমরা কথা আলোচনা করছিলাম যে একজন তৃণমূল নেতার পাটক্ষেতের নিচ থেকে একদম গুপ্তধন উদ্ধার হয়েছে 2,24,00,000 টাকা, আরেকজনের মানে প্রায় 3 কোটি মতো সব মিলিয়ে উদ্ধার হয়েছে, কারণ তার আগে সাইবার ক্যাফে থেকে একদম 80 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। আরেক নেতার ভাই গোবরডাঙ্গার, সেখানে আবার মাটির নিচ থেকে গুলি বন্দুক, সেখানে আশ্চর্য হচ্ছে গিয়ে প্রায় 700 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। মানে এ কোন রাজনীতি যেখানে 700 রাউন্ড গুলি উদ্ধার হচ্ছে মাটি থেকে, মাটির নিচ থেকে, আবার 27 লক্ষ টাকা উদ্ধার হচ্ছে? মানে কোনো ছোটখাটো যুদ্ধের প্ল্যান ছিল নাকি? দেখুন দেবস্মিতা, শুভজিৎ বাবু ছিলেন, আমি আপনার চ্যানেলে বলেছিলাম আখমারাই তৃণমূল দলটাকে আখমারাই রাস্তায় দেখেছেন তো, বেশ সুন্দর একটা হলুদ পাকা, একটা কাঁচা সবুজ, একটা অর্ধেক পোকা খাওয়া, সব একসঙ্গে দিল। রসগোল্লা 3বারে যখন বেরোলো তখন তার নিজস্ব কোনো আইডেন্টিটি নেই। তৃণমূল দলটা হচ্ছে এইরকম। আর ওপর থেকে নিচে থেকে আমরা অনির্বাণ বাবুকে খুব ভালো ভাবতাম, অন্য চোখে দেখতাম। আজকে উনি দেখলাম যে ওই আখমারাই কলের যন্ত্রের একই ক্যারেক্টার। আপনি যাদের বললেন যে ভাঁড়, উনি ক্যালকাটা ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়িয়েছেন। এই যে বললেন, কাকে নাম করে বলেননি, সকলে আমরা দুজনই আছি। রেজিস্টার ছিলেন আপনার এই দেখুন, আমার রিটায়ার্ড পুলিশ অফিসার ছাড়াই শেষ করতে দেয় এই যে আমি কাউকে উদ্দেশ্য না করে আমি বলিনি। বুঝতে পেরেছি, আমি কাউকে উদ্দেশ্য এই করে যে বলিনি। বলছেন আমার ক্যালকাটা পুলিশের রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছাড়া একটা আইডেন্টিটি আছে, এটা আপনি চেনেন, এই কার্ডটা দেখে রাখুন, এই কার্ডটা আপনি চিনবেন। হ্যাঁ, কাজেই এই কাউকে কিছু বলার আগে একটু ভাববেন। আমি ভরসা রেখেছিলাম আপনার বুদ্ধির উপর প্রাক্তন যে আমি দলনেত্রী, কাউকেই মিন করিনি, এটা আপনি না বুঝলেন, না, কিন্তু আপনি আপনার বুঝলেন না। দলনেত্রী এবং এই হঠাৎ নবাব কাউকেই সম্মান দেন না, এটা ট্র্যাডিশনাল। আপনার মহামহিমময়ী রাষ্ট্রপতিজিকেও অসম্মান করেন, প্রধানমন্ত্রী করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে করেন, মহামান্য বিচারপতিদের সম্বন্ধে বলেন। কাকে ছেড়েছেন আপনারা? আর আজকে এমন অবস্থায় করেছেন, আপনাদের মন্ত্রী বলছেন আমার মেয়ে গেলে আমাকে বলে চোরের মেয়ে যাচ্ছে। আপনার মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীকে হাইকোর্টের কাছে লোকে চোর চোর বলছে। আপনার বিজেপির তরফ থেকে না, 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 সংগঠিত করা হয়েছে। কেন অনিল দা? মানুষ বলছে সংগঠন? আপনি ভাই, এত আমরা দুধে কথা- অনিল দা বলেনি। ছিলেন, আপনি এটা জানেন না? অনিল দা শেষ বলেনি। করতে দিন। অনিল দা আমি তো আমার তোমার বক্তব্য রাখা তুমি, আমি সমান সুযোগ দেবো। আমি বরানগর কাশীপুর অঞ্চলে কাশীপুর থানার কোয়ার্টারে থেকেছি, কাশীপুর থানার ওসিগিরি করেছি, কিন্তু কেউ তো আমরা রিটায়ার করেছি, কাশীপুর এলাকাতেই থাকি। আমার মেয়েদের দেখলে বা আমার ভাইদের দেখলে কেউ তো বলে না চোরের ভাই যাচ্ছে বা চোরের মেয়ে যাচ্ছে, আমাকে দেখো বলে ঘুষখোর যাচ্ছে, কেউ তো বলে না ঘুষখোরের মেয়ে যাচ্ছে। কেন আপনাদের বলে? আজকে আপনাদের কোটি কোটি টাকা এর মন্ত্রীর ঘরে পাওয়া যাচ্ছে, এর কোটি কোটি টাকা পাট খেতে পাওয়া যাচ্ছে, আর্মস অ্যামুনিশন। আপনার এই ভাঙরের আরাবুলের বাড়ি আরাবুল যখন অ্যারেস্ট, তার বাড়ি থেকে আর্মস পাওয়া গেছে। এগুলো কি আপনি চণ্ডীপাঠ করার জন্য রেখেছিলেন? না, আপনারা একটা কথা বলছি, আর শেষ করতে দিন, ঘেই হারিয়ে যাবে। আপনারা বলছেন আসলে কি জানেন তো, শিক্ষা থাকলে, বিদ্যা থাকলে বিনয় হয়। কথাই জানে বিদ্যা বিনয় আনে। একটা সংস্কৃত শ্লোক আছে, বিদ্যা দদাতি বিনয়ং, বিনয়ং জাতি পাত্রতাম, পাত্রতাম ধনপাপ্নতি ধনাধর্ম তত সুখম। এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছে, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচু থাকে। তাহলে প্রধানমন্ত্রীকে দেখিয়ে বলে না মাথা নিচু করেছে, সেই জন্য আমাদের নেত্রীর কাছে মাথা নিচু করে থাকে। আর সমাজে চাণক্যের একটা শ্লোক শুনে রাখুন, আপনার কাজে লাগবে। ফলন্তি নমিন বৃক্ষা নমন্তি গুণিনো জনা, ফলন্তি নমিন বৃক্ষা নমন্তি গুণিনো জনা, শুষ্ক কাষ্ঠঞ্চ মূর্খশ্চ বিদ্যতে নত নম্মতে। ওই শুষ্ক কাঠ হলে তাদের ওই কথাটাই হয়, যার জন্য তারা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সাধারণ লোককে এইটা বলে। ফুলে ফেপেছিলেন আজকে বর্তমান মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন এলওপির সম্বন্ধে বলছে আপনাদের দলে ছিলেন, যখন টাকা নিতে কথা বলছেন তখন কোন দলে ছিলেন? টাকা নিয়েছিলেন? না না, আপনারা বলছেন, না, না, আমি আমরা দেখিনি। বলিনি, আমরা তখন বলিনি। কোন দলে ছিলেন? শ্রমিক বাবু বলেছিলেন। না না, আপনারা তখন নাম করে বলুন। তখন কোন দলে ভয় পাচ্ছে, ছিলেন? অনিল দা, ভয় কেন আমি তো পাচ্ছে? ওগুলো দেখিনি। ও, আপনি দেখেনইনি? আপনার ও, সৌগত বাবু আপনি দেখেনইনি? নাম করে বলছে, আপনাদের প্রবীণ অধ্যাপক
না তাহলে কোনটা একজন দেখেছেন? হাওড়া দেখুন আমি বলছি player, আজকে ফুটবল player। হ্যাঁ আমি বলছি আজকে যে ছবিটা দেখা গেল কিছুক্ষণ আগে আমি দর্শকদের বেশ বেশ ভিডিওটাই বেশ। দেখেননি, আম- বাকিগুলো হ্যাঁ দেখেছেন, আমি বুঝতে দর্শকদের পারছেন সামনে রাখলাম যে ছবিটা আজকে দেখা গেল একেবারে সাধারণ মানুষ সেটা পুরুষ মহিলা নির্বিশেষে একেবারে ক্ষোভ উগরে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে পাওয়ার পর দীর্ঘদিনের গত 1.5 দশকের যে বঞ্চনা সেইটা নিয়ে তাদের যাবতীয় ক্ষোভ উগরে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমি এইখানে দর্শকদের সামনে রাখবো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে কর্মসূচি এবং 26 দিন পর 4 তারিখে ফল প্রকাশ হয়েছে, আজকে 30 তারিখে 26 দিন পর তিনি যখন প্রথম কোনো কর্মসূচিতে যাচ্ছেন এইভাবে তাকে জনরোষের সম্মুখীন হতে হলো। জানিয়ে রাজনৈতিক চাপানুতর কিভাবে চলছে এই প্রতিবেদনে রাখবো আপনাদের জন্য। দেখুন সোনারপুরে দলের এক নিহত কর্মীর বাড়ি যাওয়ার পথে দফায় দফায় এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিহত দলীয় কর্মীদের বাড়িতে গিয়ে নিজেই রোষের শিকার হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ক্রিকেটের হেলমেট পরেও বাঁচাতে পারলেন না মাথা, উড়ে এলো কাঁচা ডিম থেকে জুতো, পিঠে ঘাড়ে পড়লো কিল চর ঘুষি, ছিঁড়ে যায় অভিষেকের জামা, ভেঙে যায় চশমা। সিপিএম এর রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে লিখেছেন, ডিজে বাজবে শুনেছিলাম, আজ বুঝলাম ডি ফর ডিম, জে ফর জুতো। অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে ভোটের ফলাফল বেরোনোর পরে বাংলায় ডিজে বাজবে, তখন ভেবেছিলাম ডিজে বলতে আমরা যেটা জানি ডিস্ক জকি, কিন্তু আজকে বুঝতে পারলাম ডিজে বলতে ডি মানে ডিম আর জে মানে জুতো, বাংলায় ডিজে বাজছে। পিসি মুখ্যমন্ত্রী বলে এ হচ্ছে এমপি, যেদিনের পিসি মুখ্যমন্ত্রী থাকবে না এর পাড়ার একটা শনি পুজোর কমিটি জেতার ক্ষমতা নেই। এদিকে গোটা ঘটনার পিছনে বিজেপির হাত দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদিও সেই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। আমি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছি, আমি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করছি, কি বাংলার পরিস্থিতি দরজা ভাঙার চেষ্টা করছে, পুলিশের একটা লোক নেই। অত্যাচার কিছু বাদ রেখেছে, তারপরে যে তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক আর মন্ত্রীগুলো অক্ষত আছে না, এটাই হচ্ছে বিজেপির কারণে আছে। আমাদের জায়গায় অন্য কেউ থাকলে, যদি তৃণমূল থাকতো আজকের ক্ষমতায় আসতো, আজকে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না, আমার 500 কর্মী খুন হয়ে যেত। ঘটনার নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখেছেন, শাসক হয়ে উঠেছে হত্যাকারী, বিজেপি তোমাদের ধিক্কার। ঘটনার নিন্দা করেছে কংগ্রেস এবং সমাজবাদী পার্টিও। সমাজ মাধ্যমে জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সংঘটিত ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একজন বিরোধী নেতার জন্য পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ইচ্ছাকৃত অভাব বিজেপির প্রতিহিংসা ও দমন পীড়নের রাজনীতির আসল রূপকেই উন্মোচিত করে। পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের উচিত এ ধরনের হামলা প্রতিরোধে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। রাজনৈতিক মতপার্থক্য কোনো প্রকার হিংসাকে সমর্থনযোগ্য করে তুলতে পারে না। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর প্রাণঘাতী হামলা চালিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার প্রমাণ করেছে যে তারা বিদ্বেষপূর্ণ, নেতিবাচক ও হিংসাত্মক রাজনীতি ছাড়া আর কিছুই করতে পারে না। ঘটনার সময় পুলিশের অনুপস্থিতি বৃহত্তর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে। বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে উদ্ধার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অনির্বাণ বিশ্বাস ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন দীর্ঘদিনের বঞ্চনা অত্যাচারে জনগণের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ যেটা জনরোষ আকারে যখন আছড়ে পড়ছে এবং তারপরেও আপনি যখন একটা রাজনৈতিক বৃত্তের মধ্যে গোটা বিষয়টাকে আবদ্ধ রাখতে চাইছেন, তার মানে কি এটা দাঁড়ায় না অনির্বাণ যে এই মহা পরাজয়ের পরেও, এই বিরাট শিক্ষার পরেও পাবলিক গ্রিভান্সকে তৃণমূল কংগ্রেস অ্যাড্রেস করতে চাইছে না, বরং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখে পুরো বিষয়টাকে কার্যত অত্যন্ত তুচ্ছ বিষয় করতে চাইছে। এই পুরো পাবলিক গ্রিভান্সকে সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তৃণমূল কংগ্রেস দেখতে চাইছে। দুটো জিনিস, প্রথম কথা আপনারা বোধহয় এখনো মনে করতে পারছেন না যে সরকারে কারা আছে। সরকারকে প্রশ্ন করার ক্ষমতা বা সাহস যে এই মুহূর্তে আপনাদের হবে না, ওটা আমরা জানি, সেটার জন্য আমরা আপনাদের ক্ষমা করে দিলাম। দ্বিতীয় কথা, এখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনরোষ বলে যা দেখানো হচ্ছে, এখানে যে মহিলাদের প্রশ্নগুলি আপনারা শোনালেন, প্রতিটি স্পেসিফিক ইস্যু ভিত্তিক প্রশ্ন যেগুলো সরাসরি বিজেপির ভাষা আমরা শুনতে পেয়েছি। আমরা আপনাদের সরাসরি চ্যালেঞ্জ করছি, আপনারা প্রমাণ করে দেখান যে এটা সেখানকার সাধারণ মানুষ, সেখানকার লোকাল, একটাও দেখাতে পারবেন? আমি বলছি তারা যদি 15 বছর ধরে তারা যদি বঞ্চিত হন, না আমি বলতাম তোমার কাছে আসবো তো, এই 15 বছর ধরে রাস্তা চেয়ে পায়নি, দিনের পর দিন যেভাবে তাদের আক্রান্ত হতে হয়েছে, এই পরাজয়ের পরেও অনির্বাণ, এই পরাজয়ের পরেও আমরা ছবি দেখিয়েছি দর্শকদের যে নরেন্দ্রপুরে কিভাবে একজন বিজেপি কর্মীকে একের পর এক তৃণমূল কর্মী ফেলে পেটাচ্ছেন, এই ছবিগুলো তো দেখা গিয়েছে। এবং তারপরে প্রশ্ন করলে তারপর সেই প্রশ্ন তোলা নিয়ে তোমাদের প্রশ্ন উঠবে।
আপনি প্রশ্নটা কমপ্লিট করে নেন তারপর বলুন। না, আমি তো বললাম প্রশ্ন, তুমি না তো মাঝখানে উত্তর তাহলে প্রশ্ন করবেন না। না না, মাঝখানে যদি এইটা হচ্ছে সমস্যা, উত্তরটা প্রশ্ন শুনে নেবেন। করতে গেলে কণ্ঠরোধের চেষ্টাটা কেন? সেই তো, press conference এই তো 15 বছর ধরে এটাই তো অভিযোগ যে প্রশ্ন করতে দেওয়া হয়নি, যে প্রশ্ন করতে গিয়েছে, প্রতিবাদ করতে গিয়েছে, তার বিরুদ্ধে রাজরোষ নেমে এসেছে। প্রতিবাদ করতে গেলে তাকে ধরে পেটাতে হবে, তাই তো? তার আপনি যদি সব থেকে প্রশ্ন বড় করে থাকেন, আমি তাহলে বলছি এটা এই রাজরোষ কিভাবে নেমে এসেছে তার সব থেকে বড় এবিপি আনন্দ তার একেবারে তার সাক্ষ্য বহন করে চলেছে দিনের পর দিন সেই জন্য প্রশ্ন করার জন্য। এই জন্য এখন রাজতন্ত্রকে প্রশ্ন করা সাহস উঠে গেছে। না না, আমাকে একদম উত্তরটা করতে বিষয়টা দিন। নয়, আমাকে উত্তরটা শেষ সমানভাবে করতে দিন। বলছি, যেখানে গণতান্ত্রিক পরিসরে যেখানে প্রশ্ন তোলার অবকাশ রয়েছে, টাইম এন্ড এগেন হাজারবার প্রশ্ন করবে বিপি আনন্দ, সেখানে আপোষের কোনো বিষয় নেই। আমার হ্যাঁ, প্রশ্ন করো না তোমরা, প্রশ্ন করুন, পুলিশ কোথায় ছিল? আমি বলছি এই প্রশ্ন একবার না হাজারবার তুমি করো। আমি কেন? আপনি করুন, আপনি তো বলছেন প্রশ্ন করবেন আপনারা। পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করুন যে পুলিশ ছিল না কেন। হাজারবার প্রশ্ন থাকতে পারে। বিগত 15 বছরের শাসন নিয়ে যদি প্রশ্ন কারো তাকে হাজারবার প্রশ্ন করবেন, হাজারবার বিক্ষোভও দেখাতে পারেন, কোনো আপত্তি নেই। যদি শারীরিকভাবে নিগ্রহ করা হয়ে থাকে, তার বিরুদ্ধে প্রশ্ন যদি আপনার করার সাহস না থাকে, আমি তার জন্য আপনাকে দোষী মনে করছি না। আমরা প্রশ্ন করছি যে একজন সাংসদ গেছেন, সাংসদ ছেড়ে দিন, সাধারণ মানুষও যদি গিয়ে থাকেন, তাকে শারীরিকভাবে নিগ্রহ করা যায় কি যায় না, এটা এক। দ্বিতীয়ত, যে মহিলাদের কথা আপনি বললেন, সন্দেশখালীর প্রসঙ্গ টানলেন, আরজিকরের প্রসঙ্গ তারাও তুললেন, আমি আপনাকে প্রশ্ন করছি গঙ্গাধর কয়াল কোথায়? সন্দেশখালীর মহিলাদের কথা বলছেন, ওয়্যার ইজ গঙ্গাধর কয়াল? সন্দেশখালীর তদন্ত সিবিআই এর হাতে 5 দিনের মাথায় দেওয়া হয়েছিল, আরজিকরের তদন্ত 4 দিনের মাথায় দেওয়া হয়েছিল। প্রশ্ন করলে সিবিআই কে করুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।